অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হারপুন। সাহিত্যিক রামগতিবাবু কলকাতার বাইরে বেড়াতে এলেন। কলকাতার গণ্ডগোলে ভদ্রলোকের যেন দম আটকে যাওয়ার জো হয়েছিল। লেখার তাগিদ, প্রকাশকের তাড়া, সভা সমিতির হাঙ্গামা, উফ, এর মধ্যে মানুষ বাঁচে কখনো? এইবারে নিশ্চিন্তে একটি মাস কাটিয়ে যাবেন এখানে। বেড়াবেন, ঘুমোবেন, নিজের হাতে বাজার করে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করবেন, আর সময় সুযোগ মতো মনের আনন্দে দুটো একটা গল্প কবিতা লিখবেন। বাসাটিও পেয়েছেন বেশ মনের মতো। ছোট বাংলো প্যাটার্নের বাড়ি, সামনে লন আর ফুলের বাগান। বড় বড় গোলাপ ফুটে বাগান যেন আলো হয়ে আছে। বসবার জন্যে পাথরের বেদি, সেখানে বসলে দূরে নীল পাহাড়ের সারি দেখা যায়। তাদের কোলে মেঘ খেলে বেড়াচ্ছে, আর ছোট্ট একটি নদী পাহাড়ের বুক চিরে রূপোর পৈতের মতো নেমে এসেছে। বিকেলবেলা রামগতিবাবু লনের বেদিতে বসে এক পেয়ালা চায়ে চুমুক দিয়েছেন আর পাহাড়ের শোভা দেখছেন। এমন সময় শুনতে পেলেন, আসতে পারি স্যার? রামগতিবাবু মুখ ফিরিয়ে দেখলেন বছর 22 একটি ছেলে, পরনে পাজামা, গায়ে ঝোলা আদ্যির পাঞ্জাবি, কাঁধে সাদা শাল, ঘাড়ের দুপাশে বাবরি চুল, নাকের তলায় সরু একটা গোঁফের রেখা। ছেলেটি আবার বললে, আসবো স্যার? গেট পেরিয়ে ভেতরে যখন ঢুকেই পড়েছে তখন না আসতে বলার কোনো মানেই হয় না। রামগতিবাবু বললেন, আসুন আসুন। ছেলেটি এসেই তার পায়ের ধুলো নিলে, তারপর হাতটা একবার জিভে ঠেকাল। গদ গদ হয়ে বললে, কতদিন দূরের থেকে দেখেছি, আজ পদধূলি পেয়ে জীবন ধন্য হল। আপনি আমাকে চেনেন নাকি? বিলক্ষণ। ছেলেটি চোখ কপালে তুলল। দিকপাল লেখক রামগতি সমাজপতিকে বাংলাদেশে কে না চেনে? কাল যখন ট্রেন থেকে আপনি নামলেন তখনই দেখেছি। কোথায় উঠেছেন খোঁজ নিয়ে আজ দেখা করতে এলাম। আমি স্যার আপনার লেখার দারুণ ভক্ত। আপনার উপন্যাস পড়ে আমার মনে হয় আপনি বঙ্কিমের চাইতেও বড় লেখক। আপনার অনেক কবিতা স্যার রবি ঠাকুরের চেয়েও ভালো। রামগতিবাবু দারুণ খুশি হলেন। পত্রিকা সম্পাদক আর প্রকাশকেরা কথাটা শুনলে কাজ হতো। একটু লজ্জাও পেলেন সেই সঙ্গে। বললেন, না না, অতটা বাড়িয়ে বলবেন না, আমি একজন সামান্য লেখক। সামান্য? কি বলেন আপনি? আমার তো মনে হয় আপনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। রামগতিবাবুর দীর্ঘশ্বাস পড়ল। হতচ্ছাড়া বাংলাদেশের লোক কি তা বোঝে? কখনো কখনো দু একটা সমালোচক তার বইয়ের এমন নিন্দে মন্দ করে যে মনের দুঃখে লেখা টেকা ছেড়ে দিয়ে তার সন্ন্যাসী হতে ইচ্ছে করে। রামগতিবাবু বললেন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, চা খাবেন একটু? আপনার এখানে চা খাবো? এ তো স্যার আমার স্বপ্নের অতীত। তবে দয়া করে আমাকে আর আপনি বলবেন না। আমার নাম ভজনলাল পতিতুণ্ডী। আপনি আমায় ভজু বলেই ডাকবেন। রামগতিবাবু ভজুর জন্যে চা আনলেন। কিন্তু এমন ভক্তকে কি শুধু চা খাওয়ালেই চলে? 4খানা বিস্কুট আর ডবল ডিমের একটা অমলেটও খাওয়াতে হলো। দেখা গেল ভজনলাল ভোজন আর ভক্তি কোনোটাতেই পেছপা নয়, বেশ চেটে পুটেই খেল। আর একটা ডবল ডিমের অমলেট পেলেও তার আপত্তি হতো না বলেই রামগতিবাবুর মনে হলো। কিন্তু ভরসা করে গিন্নিকে সে কথা বলতে পারলেন না। হয়তো বা খ্যাঁক খ্যাঁক করে চেঁচিয়েই উঠবেন ভদ্রমহিলা। খেয়ে দেয়ে খুশি হয়ে ভজু হাত কষলাতে লাগলো। আচ্ছা স্যার। বলো। এত সব আইডিয়া আপনার মাথায় কি করে আসে? ওই যে আপনার কেতুমি পথিক উপন্যাসের এক জায়গায় লিখেছেন, এমন সময় হুলো বেড়ালটার আর্তনাদ যেন নীরব
তিমিরের বুকে হাড়কুন বিদ্ধ করল। কি অদ্ভুত সে জায়গাটা, পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা, হাড়কুন মানে কি? তারপুন বোধ হয়। না না, তারপুন নয়, হাড়কুনও নয়, লিখেছি হাড়পুন। তার মানে একরকম বললাম, তাই দিয়ে তিমি মাছ শিকার করে। তিমি মাছ? হ্যাঁ, কি কাণ্ড! ভজুর চোখ দুটো একসঙ্গে যেন নাকের উপর লাফিয়ে ওঠে। তারপর তার দোকানের দিকে দৌড়ে গেল। বুঝেছি এইবার, তিমির থেকে একেবারে তিমি মারা তারপুন। কি আশ্চর্য, একেই বলে কল্পনা। তারপুন, উফ! ওটা তারপুন নয়, হাড়পুন। রামগতিবাবু সংশোধনের প্রয়াসী হলেন। হ্যাঁ হ্যাঁ, হাড়পুন। আমি তো স্যার রাত্রে হুলো বেড়ালের ডাক শুনলে লাঠি নিয়ে তাড়া করি, আর আপনি কি না একেবারে, ও মানে একেবারে হাড়তুন দিয়ে তিমি মাছ শিকার করে বসলেন। হাড়তুন নয়, হাড়পুন। ঠিক ঠিক, হাড়পুন। আমি তো স্যার কখনো তিমি মাছ শিকার করিনি আপনার মতো, জানবো কী করে? আপনি কিন্তু অসাধারণ লোক। তাই তো বলি, খালি খালি ঘরে বসে থাকলেই কি লেখক হওয়া যায়? ডালমুট চিবিয়ে চা খেয়ে কি কেউ অত ভালো ভালো জিনিস লিখতে পারে? কার্পুন দিয়ে তিমি মাছ শিকার করতে পারলে তবেই না। কার্পুন নয়, হাড়পুন। এবার রামগতি একটু বিরক্ত হলেন। ঠিক ঠিক, সত্যি বলতে কি স্যার, আপনাকে দেখে আমার রোমাঞ্চ হচ্ছে। আপনি বড় লেখক তা জানতুম, কিন্তু তিমি মাছও মারতে পারেন তাকে ভেবেছিল। আচ্ছা স্যার, রবি ঠাকুর এত বড় কবি হলেন কি করে? উনিও বোধ হয় গন্ডার, জলহস্তি এইসব শিকার করতেন, তাই না? না, রবীন্দ্রনাথ কখনো গন্ডার বা জলহস্তি শিকার করেননি। রামগতিবাবু গম্ভীর। তাহলে কি ঘোড়া শিকার করতেন? তাই বোধহয় ঘোড়া বলে একখানা কবিতার বই লিখেছিলেন। কিন্তু ঘোড়া কি কেউ শিকার করে? ভজনলাল দারুণভাবে চিন্তা করতে লাগলো। ঘোড়া শিকার করবার জিনিস নয়। বাঘ সিংহের মতো কাউকে তো কখনো কামড়েছে বলে শুনিনি। তাহলে খামোকা ঘোড়া শিকার করে? রামগতিবাবু আরও বিরক্ত হলেন। আহ, কি যে বকো! হ্যাঁ, কি বললেন? বক? ঘোড়া নয়, রবীন্দ্রনাথ বক মারতেন? তোমার মাথায় কিছু নেই। এতক্ষণে রামগতিবাবু ধৈর্য হারালেন। 4 অমলেট নেহাতি বাজে খরচ হয়েছে বলে মনে হলো তার। রবীন্দ্রনাথ বক মারতেন কে বলেছে তোমায়? তার বইটার নাম ঘোড়া নয়, গোড়া। আর সেটা কবিতার বই নয়, উপন্যাস। আচ্ছা, তুমি এখন আসতে পারো। যাব স্যার? যেতে বলছেন? এই সাহিত্যিক সদালাপ এমনভাবে বাঁধা পড়ায় ভজু ব্যথা পেল। আপনি আমায় যেতেই বলছেন তবে? যেতেই বলছি তোমায়। দয়া করে আমায় রেহাই দাও এখন। ও লিখতে বসবেন বুঝি? তৈরি করবেন বাংলা সাহিত্যের আর একখানা অ্যাটম বোমা? এ বইতে তারকুন দিয়ে কি মারবেন স্যার? হাতি? সিংহ, সিংহ মারব। একেবারে সিংহের মতো গর্জন শোনা গেল রামগতিবাবুর। ভজু 3 পা পেছিয়ে গেল। আর একবার সাষ্টাঙ্গে প্রণাম করে পায়ের ধুলো জিভে ঠেকাবার মতলব বোধহয় তার ছিল, কিন্তু সাহস পেল না। গুটি গুটি এগিয়ে গেল গেটের দিকে। আর জেনে যাও, তারপুন নয়, হাড়পুন। হ্যাঁ হ্যাঁ, তারপুন নয়, হাড়পুন, হাড়পুন। ভজনলাল অদৃশ্য হলো। বিকেলটাই বরবাদ করে দিয়ে গেল হতচ্ছাড়া। রামগতিবাবু স্বগতোক্তি করলেন। 4 অমলেটের পয়সাটা আদায় করে নিতে পারলে ঠিক হতো। ভক্ত না ঘোড়ার ডিম। রাত প্রায় 10টার কাছাকাছি। গিন্নি স্টোভে মাংস রান্না করছেন। পাশের ঘর থেকে তার মনোরম গন্ধ আসছে। সেই গন্ধে রামগতিবাবুর ভাব এসে গেল। চাদর দিয়ে বেশ করে কান টান ঢেকে নিয়ে তিনি কবিতা লিখতে বসলেন। ঝমঝম করছে রাত, আর ঝিমঝিম করছে তারা। বাইরে নেড়ি কুকুর শেয়ালকে লাগাচ্ছে তারা।
এই রাতে সাহারা মরুভূমিতে নেমেছে ধূসর হিম, আর 3 বেদুইন হুঁকো টানতে টানতে খুঁজছে কয়েকটি উট পাখির ডিম। বেশ জমাট করে এই পর্যন্ত লিখেছেন। হঠাৎ ভাবটা করাত করে ঘুড়ির মতো কেটে গেল। বাইরে কে যেন খটাং করে কড়া নাড়ল। আহ, এই রাতে এমন শীতের ভেতর কে জ্বালাতে এলো? সেই ভোজনলালটা নয় তো? রামগতিবাবু ভুরু কোঁচকালেন। আবার খটখট খটাং। বিকট রকম দাঁত খিঁচিয়ে রামগতিবাবু দরজা খুলে দিলেন। ভোজু এলে এবারে তাকে ঘাড় ধাক্কা দেবেন নির্ঘাত। কিন্তু ভোজু নয়। মাথায় চকচকে টাক, কান পর্যন্ত তুলে দেওয়া মোটা পাকা মিলিটারি গোঁফ, গায়ে ওভারকোট, হাতে চুরুট, বদ মেজাজি চেহারার এক ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোক ভরাট গম্ভীর গলায় বললেন, ইভিনিং। একটু বেশি রাতে ডিস্টার্ব করলুম বলে কিছু মনে করবেন না। রামগতিবাবুর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন, আপনারই নাম রামগতি সমাজপতি? আজ্ঞে হ্যাঁ, কিন্তু আপনাকে তো। আমি জেকে ঘোষ, কর্নেল ঘোষ বলেই লোকে আমাকে জানে। মিলিটারিতে ছিলুম 30 years, এখন রিটায়ার্ড। ও আসুন আসুন, নমস্কার, ভেতরে আসুন। ঘরে ঢুকে ভদ্রলোক ধপাত করে একখানা চেয়ারে দেহ রক্ষা করলেন। চেয়ারটা মটমটিয়ে উঠল। মোটা চুরুটটা থেকে একরাশ বিচ্ছিরি ধোঁয়া রামগতিবাবুর মুখের উপর ছড়িয়ে দিয়ে কর্নেল ঘোষ গাঁ গাঁ করে বললেন, ক্লাবে শুনে এলুম আপনি নাকি খুব বড় শিকারী, হাতি, গন্ডার, সিংহ এসব শিকার করে থাকেন। আমিও আফ্রিকায় ছিলুম, কেনিয়ায়, কঙ্গোতে। শিকারী হিসাবে জেকে ঘোষের কিছু নামও ছিল। তাই ভাবলুম যিনি রাশি রাশি হাতি গন্ডার শিকার করে থাকেন সেই বীর পুরুষকে একবার দেখে আসা দরকার। রামগতিবাবু হাঁ করে রইলেন কিছুক্ষণ। কিন্তু আমি তো হাতি গন্ডার। কর্নেল ঘোষ মিলিটারি গোফে তা দিয়ে বললেন, শিকার করেননি, করতে পারেন না। এই গোলগাল নন্দদুলাল চেহারা, ভুঁড়ি ভর্তি চর্বি, আপনি করবেন শিকার? শিকারির চেহারা কখনো এইরকম হয় না। রামগতিবাবু বিব্রত হয়ে বললেন, কি জ্বালা! আপনাকে কে বলেছে আমি শিকার? শাট আপ! কর্নেল ঘোষ চোখ পাকিয়া বললেন, চালিয়াতিরা জায়গা পাননি? আমি কর্নেল জেকে ঘোষ। আমার সঙ্গে চালাকি করতে এসেছেন? জীবনে কোনোদিন রাইফেল ধরেছেন আপনি? ধরতে জানেন? আই ডোন্ট বিলিভ ইট। দেখি আপনার হাত। রামগতি হা হা করতে গিয়ে হাহাকার করে উঠলেন। ততক্ষণে কর্নেল ঘোষ তার ডান হাত পাঞ্জায় ধরে একটি চাপ দিয়েছেন, আর হাতের আঙুলগুলো একসঙ্গে মটমট করে উঠেছে। ছাড়ুন ছাড়ুন, মরে গেল। মারাই যাবেন এরপর। শিকারির আঙুল, একতাল কাদা। আপনাদের মতন বাজে লোকেদের জন্য খাঁটি শিকারীদের বদনাম। ফের যদি এসব গুলবাজি করেন তাহলে এরপরে সে 2 হাতই ভেঙে দিয়ে যাব। রাবিশ! কর্নেল ঘোষ উঠে দাঁড়ালেন। ধাক্কা দিয়ে চেয়ারটা ফেলে দিয়ে ধরাস করে দরজাটা আছড়ে বেরিয়ে গেলেন। ততক্ষণে মাংস রান্না ফেলে গিন্নি ছুটে এসেছেন। কি হলো গো, এত গন্ডগোল কিসের? একটা খুনে লোক এসে বোধহয় আঙুলগুলো ভেঙেই দিয়ে গেল গিন্নি। উহু! গিন্নি চেঁচিয়ে উঠলেন, ও মাগো, কি হবে? থানা পুলিশ, খুন! দূর তো থানা পুলিশ! থানা পুলিশ কী করবে মিলিটারির কাছে? এই শীতের ব্যথা! তুমি শিগগির 1 প্যান গরম জল করে আনো, শিগগির। সকালে উঠে গোঁজ হয়ে রামগতিবাবু ভাবতে লাগলেন, এসব ভজার জন্যে সেই যাতা রুটিয়েছে তার নামে। রাত 2টো পর্যন্ত সেঁক দিয়ে এখন আঙুলের ব্যথাটা কমেছে বটে, কিন্তু মনের ভেতর আগুন জ্বলছে সমানে। ভজাকে একবার সামনে পেলে, কিন্তু সামনে যখন পাওয়া যাচ্ছে না তখন মন খারাপ করে বসে থেকে আর কী হবে? আর সেই কালান্ত কর্নেল ঘোষকে সামনে পিছনে ডাইনে বায়ে
কোথাও পেতে চান না তিনি। পাওয়ার কোনো দরকার বোধ করছেন না রামগতিবাবু। দূরে সকালের পাহাড়ি নদীটা ঝিলমিল করছিল। আরও খানিকক্ষণ বেজার হয়ে বসে থেকে ভাবলেন নদীর ধার থেকে একটু বেরিয়ে আসবেন। কালকে সেই উটের ডিম নিয়ে কবিতাটা বেশ জমাট হয়ে উঠেছিল। সেটার 12টা বেজে গেছে। ভাবলেন নদীর ধার থেকে একটু মুড নিয়ে আসবেন। নিরিবিলি পাহাড়ি পথের ধার বেয়ে চলেছেন। দুধারে সাদা সাদা পাহাড়ি ফুলে গাছগুলো ছেয়ে আছে। পাখি টাকি ডাকছে। রামগতিবাবুর গলায় খুসখুস করতে লাগলো। সবে গুনগুন করে গানের একটা কলি ধরেছেন। এমন সময় কে যেন বললে, এই যে ভজনলাল নাকি? দারুণ চমকে উঠে দেখলেন ভজনলাল নয়, রোগা লম্বা চেহারার একটা ভদ্রলোক, চোখে কালো ফ্রেমের চশমা, হাতে ছড়ি। এই যে আপনি বোধহয় রামগতিবাবু? সন্দিগ্ধ হয়ে রামগতি থেমে দাঁড়ালেন। হ্যাঁ, কি বলতে চান বলুন। আমি এখানকার স্কুলের হেডমাস্টার, জুলজিতে MSc। আপনাকে একটা কথা জানাতে চাই। আপনারা ছাইপাশ নোবেল লেখেন, কিন্তু লেখাপড়ার ধার দিয়েও যান না কোনো দিন। আপনাকে কে বলেছে তুরপুন বিধিয়ে হাঙর শিকার করা যায়? রামগতিবাবুর মাথার ভেতর ধাঁ করে জ্বলে উঠল। আবার সেই ভজাই তাকে পাগল করে দেবে। দাঁত মুখ খিচিয়ে রামগতিবাবু বললেন, আমি কখনো এসব কথা বলিনি। আলভাত বলেছেন, সহশুদ্ধ লোককে বলে বেরিয়েছেন। এইসব জাতা লিখেই তো ছেলেপুলেদের মাথা খান, তারা গোল্লায় যায়। হেডমাস্টার বেতের লাঠিটা ঠুকলেন রাস্তার উপর। হাঙর সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার? কোনোদিন দেখেছেন হাঙর? আগে দেখিনি, এখানে এসে দেখছি। চারদিকেই দেখতে পাচ্ছি তাদের। আপনারা সবাই হচ্ছেন এক একটা নাদা পেটা ভেটকি মুখো হাঙর। ইম্পসিবল। মানুষ কখনো হাঙর হয় না। হাঙরের নাদা পেট হতেই পারে না। হাঙর ভেটকি মুখও হয় না, হয় গ্রপার। গ্রপারকে অবশ্য নাদা পেটা ভেটকি মুখও বলা যেতে পারে। আপনি মাছ সম্বন্ধে কিছুই জানেন না। জানি না তো বয়েই গেল, বলে হন হন করে রামগতিবাবু এগিয়ে গেলেন। পেছন থেকে হেডমাস্টার চিৎকার করে বললেন, আপনি আমার ছাত্র হলে টেস্টে কিছুতেই অ্যালাউ করতুম না। কোনো দিকে না তাকিয়ে রামগতিবাবু এবার সোজা নদীর ধারে চলে এলেন। খাসা জায়গাটি। পাথরের ওপর দিয়ে ফেনা তুলে নীল জল নেচে চলেছে। দিব্যি হাওয়া দিচ্ছে। ঝিরঝির করছে পাহাড়ি ঝাউয়ের পাতা। কিন্তু মনে কিছুতেই শান্তি পাচ্ছেন না। এমন মনোমতো জায়গা, বসে বসে নিশ্চিন্তে দুখানা উপন্যাস আর 10 ডজন কবিতা লেখা যেত। কিন্তু ভজার জ্বালাতেই তাকে এখান থেকে পালাতে হবে বলে মনে হচ্ছে। যা নয় তা রটিয়ে বেড়াচ্ছে। লোকে বোধহয় পাগল বলছে তাকে। এরকম মারাত্মক ভক্তও লোকে জোটে। উফ! তবু নদীর ধারে বসে থেকে মনটা শান্ত হলো। তারপর এদিক ওদিক ঘুরে বস্তি থেকে সস্তায় একজোড়া মুরগি কিনে যখন বাড়ি ফিরলেন, তখন বলতে কি বেশ ভালোই লাগছিল রামগতিবাবুর। কিন্তু ভালো লাগাটা বেশিক্ষণ রইল না। এক পেয়ালা চা খেয়ে কালকের কবিতাটা নিয়ে কেবল বসেছেন আর লিখেছেন। সেই সব ডিম যা স্বপ্ন দেখেছিল বালির তলায়, ভাবছিল কবে ঘোড়া হয়ে উড়ে যাবে দিগন্ত সীমানায়। ঠিক তক্ষুনিকে ডাকল, রামগতিবাবু। নিশ্চয়ই ভজু। খাতা রেখে তেড়ে বেরিয়ে গেলেন রামগতিবাবু। কিন্তু এবারেও ভজনলাল নয়। আমি থানা থেকে আসছি। বলবার দরকার ছিল না। চেহারা দেখেই সেটা মালুম হচ্ছিল রামগতির। আমার কাছে কি দরকার? আপনি আজ সকালে সাংচু নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন? রামগতি ঢোক গিললেন। তা গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়াতে যে কোনো দোষ। থামুন, সেখানে আপনি কুরপুন না তুরপুন দিয়ে মাছ মেরেছেন কেন?
থানার লোকটির স্বর এবার গুরুগম্ভীর। মাছ মেরেছি? রামগতি আকাশ থেকে পড়লেন। হ্যাঁ মেরেছেন। কি বলে কি একটা কার্পুন না 4 পুন দিয়ে আপনি সব জায়গায় মাছ মেরে বেড়ান, এ কথা সবাই জানে। কেন মেরেছেন মাছ জানেন? ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। জানেন বিনা পারমিশনে ওখানে মাছ মারলে ফাইন হয়। রামগতিবাবু হাহাকার করে উঠলেন। কখনো না, আমি মাছ মারিনি। বস্তি থেকে 2টো মুরগি কিনেছি কেবল। বিশ্বাস না হয় বিশ্বাসটা কাল কোর্টে গিয়ে করাবেন। বেলা ঠিক 10:30টায়। এই নিন সমন। মাছ না মুরগি কালকেই বোঝা যাবে সেটা। সমন তো সমন। সেইটা হাতে করে দাঁড়িয়ে রইলেন রামগতিবাবু, একেবারে নিটোল একটা উট পাখি ডিমের মতোই। 25 টাকা ফাইন হয়ে গেল। আর ফাইন দিয়েই বাসায় ফিরলেন রামগতিবাবু। তক্ষুনি কুলি ডাকলেন, বিছানা বাঁধলেন, তারপর গিন্নির গালাগাল শুনতে শুনতে সোজা স্টেশনে। এখানে আর একদিনও তিনি থাকবেন না, এক মুহূর্তও নয়। 2 দিনই এই, 4 দিন পরে তো তাহলে ফাঁসি যেতে হবে। ট্রেন ছাড়ে। ঠিক সেই সময় কোত্থেকে ভজু এসে হাজির। সেই ভজনলাল পতিতুণ্ডী, সেই শাল কাঁধে, সেই নাকের নিচে সরু গোঁফের রেখা, সেই গোঁফের রেখার তলায় বিগলিত হাসি। এ কি স্যার চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি? ভজনলালের গলায় মর্মান্তিক ব্যথা। 2 দিন আপনাকে কাছে পেতে না পেতেই হারালুম। রামগতিবাবুর গিন্নি ঘোমটার আড়াল থেকে গজরাচ্ছিলেন। মর মুখ পড়া লক্ষ্মী ছাড়া কোথাকার। কিন্তু রামগতি গজরালেন না, হুঙ্কার ছাড়লেন না, কিছুই বললেন না। কেবল দার্শনিকের মতো বললেন, কপাল। ট্রেনের বাঁশি বাজল। ভজু ব্যস্ত হয়ে এগিয়ে এলো। স্যার আপনার কলকাতার ঠিকানাটা, কলকাতায় গেলে দেখা করব। আরও শান্ত হয়ে গেলেন রামগতিবাবু। জানালা দিয়ে মাথাটা বাড়িয়ে দাও বলছি। ট্রেন চলতে শুরু করেছে। জানালায় মাথা গলিয়ে ভজু সঙ্গে সঙ্গে এগোচ্ছে। ঠিকানা এই যে। 2 দিনের বহু যত্নে সঞ্চয়, বহু আকাঙ্ক্ষার ফল, অনেক দিন মাসল কন্ট্রোলের পরিণাম ভজুর গালের ওপর নামল। একটি মাত্র চর। কিন্তু কি সে চর! 1 ডজন বোমা ফাটার আওয়াজকেও ছাপিয়ে উঠল তার আওয়াজ। ভজনলাল গালে হাত দিয়ে সোজা প্ল্যাটফর্মের ওপর বসে পড়ল। ট্রেন চলেছে। ডিস্টেন্স সিগন্যাল পেরিয়ে এলো। আঙুলের ব্যথাটা আর নেই। 25 টাকার ক্ষতিপূরণ চরটাতে হয়ে গেছে বলেই মনে হলো। আর এই 2 দিন ধরে বুকের ভেতর তারপুন না হারপুন না কারপুন কি একটা সেই যা সমানে বিঁধছিল, সেটারও কোনো চিহ্ন এখন খুঁজে পাচ্ছেন না রামগতিবাবু। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।